আচ্ছা, অনেক দিন পর একটা ভিডিও করতে আসলাম। ভিডিওটা আমি করতাম না, কেননা পুজোর সামনেই নানান কাজে ব্যস্ত আছি। তো দু একজনার ভিডিও দেখে বা কমেন্টের মাধ্যমে বুঝলাম যে বাচ্চার মা বলাটা কতটা যুক্তিসঙ্গত হবে আমি জানি না। যেহেতু সে জন্ম দিয়েছে তাই তাকে বাচ্চার মা বলাই যায়, কেননা জন্ম সে দিয়েছে। কিন্তু কতটা সে মা হতে পেরেছে এটার কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে, কতটা মা হতে পেরেছে। কেননা আমরা জানি, আমরা যারা মা, আমাদেরকে কতটা স্যাক্রিফাইস করতে হয়, মা বাবা উভয়কেই। একটা বাচ্চা মানুষ করতে গেলে আমাদেরকে কতটা স্যাক্রিফাইস করতে হয়, কতটা ত্যাগ করতে হয়। তারপরে আমরা একটা বাচ্চাকে সেই ছোটো থেকে লালন পালন করে সময় দিয়ে বড় করে তুলি। তার মধ্যে কি আমরা মা বাবা যারা, আমাদের অবদান অনেকটাই, আমাদের স্যাক্রিফাইস অনেকটা, আমাদের ত্যাগ অনেকটা। কিন্তু এই মেয়েটি, হ্যাঁ টিনা সেটা কতটা করতে পেরেছে তার কিন্তু একটা, যত ওকে দেখছি তত কিন্তু প্রমাণিত হচ্ছে, যত ওর কথা শুনছি তত প্রমাণিত হচ্ছে ও কতটা কি করতে পেরেছে। ওই বাচ্চাটার হয়তো এটাই ভাগ্যে ছিল যে ওই মেয়েটির গর্ভ থেকেই ও জন্ম নেবে, বাকি ওই মেয়েটির কাছ থেকে হয়তো ও আর কিছুই পাবে না, এটাই ভবিতব্য। আর সেটা হয়েছে, সেই হিসেবেই বাচ্চাটাকে বড় হতে হবে। আস্তে আস্তে ও আরও বুঝবে, যখন বড় হবে জানবে। কষ্ট তো অবশ্যই হবে। তো গতকালকে ও একটা ভিডিও করেছে, আসতাম না, আবারও বলছি ভিডিওটা করতে আসতাম না, কেননা এই পুরো বিষয়টা আমার ভীষণই বোরিং একটা বিষয় লাগছে। এত বছর ধরে যেহেতু এদেরকে নিয়ে কন্টিনিউয়াস চলেই যাচ্ছে একটা কন্ট্রোভার্সি, ভালো লাগছে না। তাই বহুদিন আগে আমি এই ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছি। গতকালকে এই টিনার একটা ভিডিও মানে দু একজনের কাছে শুনে, অবশ্যই ভিডিও দেখে বা কমেন্টের মাধ্যমে বা লাইভে শুনে গেলাম সেই ভিডিওটা দেখতে। সত্যি কথা বলতে ভিডিওটা দেখলাম, শুনলাম, একদম ও সেটাই ভিডিওটাতে করেছে। কিছুদিন ও যেরকম ধরনের একটা আবভাব করছিল, সবার সামনে নিজেকে তুলে ধরছিল, ওটা না, এইটা যেটা ও করেছে এটাই ও। কেননা আমরা যারা ওকে প্রথম থেকে দেখেছি, একদম ওর প্রথম চ্যানেল থেকে যারা ওকে দেখেছি, ওকে ফলো করেছি, ও মানে সন্দীপের দিদির সঙ্গে যখন গণ্ডগোল লেগেছিল তখন যে লাইভে এসে ও যে ব্লেমগুলো সন্দীপের দিদির ওপর দিয়েছিল, যে কথাগুলো বলেছিল, সন্দীপকে থামিয়ে দিয়ে সন্দীপের মুখের কথা কেড়ে নিয়ে ও কিন্তু বেশিরভাগ সন্দীপের দিদির উপরে, মানে সৌমালির উপরে ব্লেমগুলো দিয়ে গেছিল। সন্দীপ কিন্তু এখনও ঠিক করে কথা বলতে পারে না, যেই কারণে, আর চালাক তো অবশ্যই না, চালাক চতুর তো অবশ্যই না। ওই বাড়িতে যদি কেউ চালাক চতুর ছিল তবে কিন্তু একমাত্র এই টিনাই চালাক চতুর ছিল, যেই কারণে সন্দীপের আজকে এই হাল। সন্দীপ যদি সত্যিই চালাক চতুর হতো, যেই ঘটনাটা টিনা ঘটিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, পুরো উল্টো কি বলবো, উল্টো রিয়াকশান হয়ে গেছে, নিজে ভিকটিম সেজে গেছে, আর সন্দীপ বা সন্দীপের পরিবারের উপরে পুরো দোষটা চাপিয়ে দিয়েছে। সিম্প্যাথিটা পুরো নিয়ে গেছে কে না, ওই টিনা। আজকে কেন করতে পেরেছে, কেন ও যতটা বয়সে, যেই বয়স বলে, জানি না সত্যিই ওর ওই এজ কিনা জানি না, যদি সত্যিই ওই বয়স হয়ে থাকে সেই বয়স অনুযায়ী ও কিন্তু ভীষণ শার্প মাইন্ডেড। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলছি, দেখো এই যে পুজো নিয়ে ব্যস্ত আছি, নানান রকম পুজোর আগে যেইগুলো হয় সেইগুলো নিয়ে ব্যস্ত আছি, হেয়ার কাটিং, হেয়ার কালার। তো কালকে আমি লিলুয়াতে গেছিলাম, যেখানে আমি বহু বছর ধরে যে হেয়ার মানে স্যালুনে আমি হেয়ার কাটিং বা এসব ধরনেরগুলো করি, সেখানে গেছিলাম। তো সারাদিন সেখানে আমার লেগে গেছে, আমি করলাম, আমার মেয়ে করলো। সেইখানে আমি একটা জিনিস দেখলাম, এই ঘটনাটা আমি বলছি কেন, এই ভিডিওটার সঙ্গে কিন্তু এটা বেশ রিলেটেড একটা ব্যাপার আমি কালকে দেখেছি। তো তার জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গেও এই ব্যাপারটা শেয়ার করি। তো সেখানে আমি দেখলাম একটা পরিবার এসেছে শাশুড়ি, বৌমা আর তার হাজব্যান্ড। আর
একটি ছোট্ট বাচ্চা, মানে তাদের ছোট্ট একটি বাচ্চা, 1 বছর বয়স হবে হয়তো, হাঁটা শিখেছে, গুটি গুটি হাঁটা শিখেছে। ভীষণ কিউট ছেলেটি, মানে বাচ্চাটি ছেলে, ভীষণ কিউট, ভীষণ মিষ্টি, মানে প্রত্যেকের কোলে চলে যাচ্ছে। আমার কোলে এসে তো একদম মানে জড়িয়ে জড়িয়ে শুয়ে আছে আমার কোলে। আমি একবার বললাম এসো আমার কোলে, কোলে এসে একদম আমাকে কোলে জড়িয়ে ধরে মানে চিপকে শুয়ে আছে। এইরকম এত মিষ্টি, এত কিউট বাচ্চাটা, মানে এর কাছে যাবো না, ওর কাছে যাবো না, একে দেখলে কান্না, ওকে দেখলে কান্না, একদমই না। এমনিতে আমার কাছে বাচ্চারা খুব আসে, প্রথম থেকেই বাচ্চারা আমাকে দেখলে আমার কোলে আসবে, আমাকে থাকবে, হয়তো বেশি একটু গদি গদি মনে করে আমার কোলটাকে, তার জন্য। যাই হোক, এটা একটু মজার কথা বললাম। তো সেই পরিবারটা পুরো এসেছিলো। বাচ্চাটি মানে ওর মায়ের সঙ্গে যখন কথা বলছিলাম, মাটির বয়স অনেকটাই কম, অনেকটাই কম। মাটার থেকে তার হাজব্যান্ডটা মানে বাচ্চাটির বাবার বয়সটা একটু বেশি দেখেই মনে হচ্ছে। মাটা একটা ছোট্টখাট্টো একটা বাচ্চা মেয়ে, 30 এখনও হয়নি, কম বয়সী একটা মেয়ে। তো ওর সঙ্গে যখন কথা বলছিলাম, আমাদের এই দিক থেকেই গেছে, ও ওখানে ওই লিলুয়াতে গেছিলো, ওর হাজব্যান্ড আর ওই বাচ্চাটার হেয়ার কাটিং করলো। তো সেখানে শুনলাম যে ওই বাচ্চাটা ওর ঠাকুমার কাছেই থাকতে ভালোবাসে, আর ঠাকুমা প্রচণ্ড পরিমাণে ঠাকুমা দাদু ভালোবাসে। মায়ের বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। মানে ও বলছে, মেয়েটি বলছে যে যখন ওর 8 মাস বয়স, শাশুড়ির কাছে রেখে ও মন্দারমণিতেও 2 দিন থেকে এসছে। তারপরে এই কয়েক মাস আগে, মানে ধরো এপ্রিল মাসে মনে হয়, এপ্রিল বা মে মাসে ওরা শান্তিনিকেতনে থেকে এসছে, ওরকম 2-1 দিন। আর যবে থেকে ও বাপের বাড়ি থেকে এসছে, মানে মেয়েটির বাচ্চা হয়েছিল বাপের বাড়িতে, সেখানে 3 মাস থেকে এসছে। তো শাশুড়ির কাছেই রাতে ঘুমায় বাচ্চাটা, মানে মাকে ওর লাগেই না। ও শাশুড়ি, আর শাশুড়ি কিন্তু বেশ মডার্ন শাশুড়ি, বাচ্চাটাকে দেখে। সেখানে কিন্তু আমি দেখলাম না যে মেয়েটির কোনো কি বলবো, যে এতটা রাগ হচ্ছে বা এতটা, ও বেশ খুশি নিয়েই কিন্তু কথাগুলো বলছে, ভীষণ খুশি হয়ে কথাগুলো বলছে যে ওর বাচ্চাকে ওর শাশুড়ি বেশি দেখভাল করে, রাত্রেবেলা ওর কাছে থাকে না, ওর শাশুড়ি দেখে, ওরা এখানে ওখানে গিয়ে রাতিও কাটায়, 2 দিন 3 দিন রাত থেকে আসে, সেটাও ওদের কোনো মানে বাচ্চার জন্য কোনো সমস্যাই না। বাচ্চা ওর শাশুড়ির কাছে মানে ঠাম্মির কাছে থেকে যায়, খুব ভালোভাবেই থাকে, আর শাশুড়িও খুব ভালো। আমি তখন আবার বললাম, তাহলে তো তুমি বাপের বাড়ি, তোমার অত দূর, বাপের বাড়ি যখন যাও তাহলে তো তোমার শাশুড়ির খুব অসুবিধা হয়ে যায়। বলে হ্যাঁ, খুব অসুবিধা হয় তো, কেননা ওকে ওরা খুব ভালোবাসে তো, তার জন্য। তো এই যে টিনাকে দেখেছি, টিনার যে শাশুড়ি বাচ্চাটাকে প্রচণ্ড ভালোবাসে, শাশুড়ি বা শ্বশুর যাই হোক ভালোবাসতো বাচ্চাটাকে। তারা ছোটোর থেকে দেখেছি, হ্যাঁ টিনাও করতো না যে তা না, খাওয়ানো ঠাওয়ানো মোটামুটি করেছে, কিন্তু ওর শাশুড়ি কিন্তু অনেকটাই করেছে, অনেক কিন্তু করেছে। মানে আমরা যারা একা একা পুরো বাচ্চা বড় করেছি, তখন টিনাকে দেখতাম আর ভাবতাম যে সত্যি মেয়েটার কপালটা কি ভালো, ওকে হেল্প করার জন্য দেখো ওর শাশুড়ি কী সুন্দর হেল্প করছে, পুরো বাচ্চাটার দায়িত্ব ওকে নিতে হচ্ছে না, বাচ্চাটাকে দেখভাল করা ওর শাশুড়ি করছে, কত সুন্দর, ভীষণ ভালো লাগতো। ওদের যে পারিবারিক বন্ডিংটা, ওইটাই দেখতে বেশি ভালো লাগতো। কিন্তু তার ভেতরে যে এইরকম একটা ফাটল সৃষ্টি হয়েছে, সেটা ভাবতেও পারিনি। মানে এইরকম ধরনের একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। তা 2টো উদাহরণ আমি কেন দিলাম, 2টো উদাহরণ একদম এক, মানে 2টো ঘটনা পুরো একদম এক, তাই না? তো এইখানেও বাচ্চাটাকে ভালোবাসে ঠাকুমা, আর ঠাকুমা দাদুদের জানি যে নাতি নাতনিটা হচ্ছে প্রাণ, তাদের জন্য তারা কিন্তু সব করতে পারে। তারা কিন্তু মানে আমার ক্ষেত্রেই আমি বলছি, মা বাবার কাছে মানে বকা খেয়েছি, মার খেয়েছি, বড় হয়েছি, কিন্তু তাদের সামনে যখন আমার মেয়েকে একটা জোরে কথা বলেছি, একটা থাপ্পড়ও দিয়েছি, তখন কিন্তু তারা আমার উপরে তেড়ে এসছে। মানে আমার তো মা ছিল না, বাবাও কিন্তু তেড়ে এসছে যে মারবি কেন, মারা চলবে না, জোরে কথা বলবি কেন, খাবে না বসে থাকবি, খাওয়াবি, কিন্তু বকা চলবে না, মারা চলবে না। কিন্তু তারা কিন্তু শাসন করেছে, তারা কিন্তু মেরেছে। তার মানে নাতি নাতনির প্রতি দাদু ঠাকুমার একটা আলাদাই ভালোবাসা, আলাদাই টান থাকে। এই ব্যাপারটাকে এই মেয়েটা কিভাবে নিয়েছিল যে তার বাচ্চাকে নাকি তার কাছ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, তার বাচ্চা তার ঠাকুমাকে, তার দাদুকে বেশি ভালোবাসে, তাকে বেশি ভালোবাসে না, তার কাছে থাকে না বেশি, এইভাবে নিয়েছে। কিন্তু আরেকটা পরিবারের আরেকটা মেয়ের কথা বললাম, সে কিন্তু বেশ ফুর্তিতেই আছে, দাদু ঠাম্মার কাছে বড় হয়েছে, তো আমি আমার নিজের লাইফটা এনজয় করি, হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াই, নিজের লাইফটা নিজে এনজয় করি। এরা কিন্তু এইভাবে ঘটনাটাকে দেখছে, তাই তোমাদের কাছে বলতে আসা। এইবার বললাম, আমি আবার হেয়ার কাটিংয়ের কথা বললাম। শুনটি না, তুই বলছি, কেননা তুই অনেকটাই ছোট, তোর বয়স অনেকটাই কম, তাই তুই বলছি। দেখ, এটা কিন্তু তোকে নিয়ে ভিডিও করার জন্য বা কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু এই হেয়ার কালার বা হেয়ার কাটিংটা হয়নি। হ্যাঁ, হাজব্যান্ড দিয়েছে, হাজব্যান্ডের টাকাতেই হেয়ার কালার হেয়ার কাটিং হয়েছে, পুজোর কুর্তি, পুজোর শাড়ি সব হয়েছে। বলতে আসতাম না, যখন তুই বললি
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুই বললি যে আমাকে নিয়ে ভিডিও করো, তাহলে পুজোর জামা কাপড়গুলো কিনতে পারবে, হাজব্যান্ডরা তো দিতে পারে না। এত বড় কথা বলার তোকে কে রাইট দিয়েছে বলতো? তুই কী করে এত বড় কথাটা বললি? তোকে এনকারেজ তো করতেই হবে। তবে কি কি ব্যাপারে এনকারেজ করি বলতো? তুই কি কি ব্যাপারে তোকে এনকারেজ করি বল? তুই পরকীয়া করেছিস, তার জন্য এনকারেজ করব? তুই তো চ্যাটগুলো দেখেছি, কীরকম চ্যাট ওই ফোকলা তোর সঙ্গে করেছিল, আর তুই তাতে মানে তাকে বাহবা দিয়েছিলি তো বটেই। মানে তাকে যখন তুই বারণ করিসনি বা ব্লক করিসনি, তুই সেইগুলোতে মজা নিচ্ছিলি, তাই তো? মজা নিচ্ছিলি, তো তার জন্য তোকে এনকারেজ করা যায়, তাই তো? তুই পরকীয়া করে একটা 2.5 বছরের বাচ্চাকে ছেড়ে, মানে তোর নিজের সন্তান, তুই তোর নারী কাটা ধন তাকে ছেড়ে তুই চলে গেছিস, তার জন্য এনকারেজ করি, তাই তো? তুই নিজে বেরিয়ে গিয়ে তোর শ্বশুরবাড়ির নামে তুই কেস করেছিস, তুই বলেছিস তারা তোকে মারধর করে বের করে দিয়েছে, এই ব্যাপারে এনকারেজ করি। তুই মানে তোর পাশে মানে যখন কি বলবো, যখন কোনো একটা সাপোর্টিং রোল হিসেবে কেউ থাকে, তখন তোর অহংকারটা অনেকটা বেড়ে যায় এবং তোর চ্যাটাং চ্যাটাং কথাটা অনেকটা বেড়ে যায়। বারবার আমরা দেখেছি। কখন কখন দেখেছি? এই যে দেখলাম লাস্ট ভিডিওটাতে, হয়তো তোর পাশে এখন আবার কেউ কোনো সাপোর্টিং রোল হিসেবে কেউ আছে, সাপোর্টিং ক্যারেক্টার বা রোল। আর আরেকটা দেখেছিলাম যখন ফোকলার সঙ্গে তুই ছিলি, তখন দেখেছিলাম যে আমার মুখ না দেখালে টাইলস বসবে না, এইটা বলেছিলি। তো সেই ব্যাপারে এনকারেজ করব। যখন জিনিসপত্র নিতে এসেছিলি, আমি জিনিসপত্র নেওয়াটাকে আমি তোর খারাপ বলবো না, বা তোকে তুই সেটা করেছিস খুব খারাপ করেছিস সেটা আমি বলবো না, কেননা ওটা তোর মা বাবার দেওয়া জিনিস, তুই ওই বাড়িতে থাকবি না, যখন তুই নিয়ে গেছিস তুই বেশ করেছিস, নিয়েছিস, সেই ব্যাপারটাকে আমি কখনোই বলবো না যে তুই তোর ছেলের পিঠ থেকে খাট নিয়ে গেলি কেন বা কিছু, এটা আমি বলবো না। অনেকেই সেই কথাটা বলে, এটা আমি বলবো না, কেননা ওদের বাড়িতে খাট তক্তপোষ সবই আছে, আগেও ছিল, এখন তো আরও আছে। তো তখন বাচ্চা মানে তখন জিনিসপত্র নিতে এসে বাচ্চা না খুঁজে কাঁথা খুঁজেছিলি, এটার জন্য এটাকে কি এনকারেজ করব? বল কী কী ব্যাপারে এনকারেজ করব? আরও বলবো, শ্বশুরবাড়িতে যখন তোর কন্ট্রিবিউট করেছিলি তুই কাজের দিক থেকে, তোকে ভিডিও করতে বলা হয়েছিল, তুই বলেছিলি ভিডিও করবো না, বা টাকা পয়সার দিক থেকে তুই যে তোর ভাড় ভেঙে 1 লাখ টাকা দিয়েছিলি, পরবর্তীকালে তুই যখন ফোকলার সঙ্গে ঘর বাঁধলি, তোর সমস্ত টাকা পয়সা দিয়ে ফোকলাকে তুই বাড়ি বানিয়ে দিলি, মানে বাড়ির উপরে টাইলস ফাইলস বসিয়ে রং ফং করে রান্নাঘরে স্ল্যাব ফ্ল্যাব বসিয়ে একাকার কাণ্ড করলি, সেটাকে এনকারেজ করব? কোন ব্যাপারটাকে এনকারেজ করব বলতো? কেননা তুই এমন একজন মহিষী, তুই প্রচুর এমন কাজ করে রেখেছিস, বুঝতে পারছি না, পাজলড হয়ে যাচ্ছি, জানিস তো কোন ব্যাপারটাকে তোকে এনকারেজ করব, কোন ব্যাপারটাকে বুঝতে পারছি না। তুই যদি একটু মেনশন করে দিতিস যে কোন ব্যাপারটাকে করবো, ভালো হতো, আমাদের পক্ষে সুবিধা হতো। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে হয়তো তুই রিয়েলাইজ করতে পারছিস যে তুই জীবনে যেই ভুলটা করেছিস সেই ভুলটা করা তো ঠিক হয়নি, কিন্তু না, তোর সেলফ রিয়েলাইজেশনটা এখনও আসেনি, কিন্তু তুই এখনও সেই তিমিরেই পড়ে আছিস, সেই নিয়েই তুই চিন্তাভাবনা করে যাচ্ছিস যে আমি তখন যেটা করেছি আমি একদম ঠিক করেছি। তুই ঠিক করিসনি, একদমই ঠিক করিসনি। তুই আরও বুঝতে পারবি তুই যখন মানে এখানে তোর এখন ওয়েস্ট বেঙ্গলটা মানে তোর নিজের জন্মভূমি, নিজের জায়গাটা এখন কি হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল। এটা ছেড়ে তুই এখন দিল্লির মতন শহরে থাকতে গেছিস। তোর সঙ্গে এমন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তুই সেখানে থাকতে পারিসনি, সেখান থেকে ছেড়ে দিল্লিতে থাকতে চলে গেছি। ওখানে বিশাল ফ্ল্যাট নিয়েছে, খুব ভালো, থাক, এই লাইফটাই তো তুই চেয়েছিলি। কেননা তোকে আমরা যারা প্রথম থেকে দেখেছি তারা আমরা জানি তোর ডিভোর্স না হলেও বলি, কেননা এতদিন ধরে তোরা একসঙ্গে নেই, মানে তোর আগের হাজব্যান্ড, আগেরই বলবো, তোর আগের হাজব্যান্ড আর তুই একসঙ্গে নেই, প্রাক্তনই বলতে পারি। তোর প্রাক্তন হাজব্যান্ডের দিদিকে তুই রীতিমতন মানে কি বলবো, তার ফুট স্টেপ ফলো করতিস, তার মতন লাইফ লিড করবি, তার মতন জায়গায় থাকবি, সে যেরকম আছে একা একা সেই রকম থাকবি, তার মতন ড্রেস আপ করবি, তুই সেটা সবসময় চিন্তা করতিস, সব সময় করতিস। আজকে দেখ, তুই শুরুও করেছিলি জিম করা, ব্যায়াম করা, যোগা করতিস কিনা আমি জানি না, রোগা হবি, এটাও তুই শুরু করেছিলি তোর প্রাক্তন হাজব্যান্ডের দিদিকে দেখে, কিন্তু সেটাও তুই কন্টিনিউ করতে
পারবি না। তার আর যাই হোক, তোর প্রাক্তন হাজব্যান্ডের দিদির আর যাই হোক, তার মধ্যে যে ডিএনএটা আছে সেটা হচ্ছে একটা খাটুন্তির ডিএনএ। মানে তার মা বাবা, মানে বিশেষ করে মা এত খাটতে পারে মহিলা, তো সেখান থেকেই তো তার মধ্যে গেছে। কিন্তু তোর মধ্যে তো সেই জিনিসটা যায়নি। তোর মা বা আরও তোর মা বাবার মধ্যে থেকেই তো আসবে তোর ডিএনএটা। তারা তো সেটা না। তুই দেখে দেখে তুই মনে মনে ভাবিস যে আমিও আমার প্রাক্তন হাজব্যান্ডের দিদির মতন খাটবো, দিদির মতনই সব কিছুটা করবো। তোর পয়সা আছে, তুই একটা ফ্ল্যাট ভাড়া নিয়েও নিলি, তুই সব শুরু করিস। এখন এই যে স্পোকেন ইংলিশটা তুই বললি করবি, তাকে দেখেই, কেননা আমরা যারা তার ব্লগ আগে দেখেছি তারা জানি যে সেও কিন্তু অনলাইনে স্পোকেন ইংলিশের কোর্স করে তারপরে কিন্তু সে শিখেছে। তো সেটাও তুই এখন চেষ্টা করছিস করার, সেটা বলছিস আমি এটা করব, কিন্তু কদিন করবি? সব কিছুই তুই শুরু করিস, শেষটা আর করতে পারিস না। মানে শেষটা করিস, ধরে রেখে টেনে নিয়ে গিয়ে তোর একদম এন্ড পয়েন্ট পর্যন্ত গিয়ে তুই শেষ করতে পারিস না। মাঝখানে তুই হাল ছেড়ে দিস। তোর মাঝখানে এগুলো সব তোর কন্টেন্ট, সমস্তটাই তোর কন্টেন্ট। তো ভালোই হচ্ছে, কন্টেন্ট করছিস, ভিউজটাও পাচ্ছিস। কেননা মাঝখানে তো একদম কমে গেছিলো ভিউজ, তোকে নিয়ে লোকে বলাও বন্ধ করে দিয়েছিল। আবার তুই এখন নিজেই কন্ট্রোভার্সি শুরু করেছিস, কন্ট্রোভার্সি ছাড়ছিস। এবার তোকে নিয়ে যখন কেউ আবার বলতে আসবে, তখন আবার তুই কী করবি? তাদেরকে খুঁচিয়ে বলবি তোমাদের চ্যানেলের নাম চেঞ্জ করে দাও, তোমাদের চ্যানেলের নাম চেঞ্জ করে আমার নামে নাম রাখো, তোমাদের হাজব্যান্ডরা পুজোর জামা দিতে পারছে না, আমাকে নিয়ে ভিডিও করো, পুজোর জামা হবে। কে তোকে এত সাহস দিয়েছে? হ্যাঁ, কে এত সাহস দিয়েছে? যাদের কথা বলছিস তারা তোকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে বা পজিটিভ ভিডিও করে, যাই করে, তারা তাদের হাজব্যান্ডের সঙ্গেই আছে, তারা তাদের শ্বশুরবাড়িতেই আছে, তারা তাদের সন্তানদের ছেড়ে কিন্তু চলে যায় না। তুই খুব বড় বড় কথা বলছিস, তাই না? যে কমেন্টে দেখছিলাম যে আমার সঙ্গে যখন এরকম হয়েছে, আমি কি ছেলেকে নিতে চাইনি, আমি যখন জিনিসপত্র আনতে গেছিলাম তখন ছেলেকে সরিয়ে দিয়েছিল। তখন তো তোর সামনেই পুলিশ যে ছিল, সে তো একজন কনস্টেবল, সে তো তোর ছেলের কথা বলেছিল। তখন তাদের সামনেই তো তুই বলতে পারতিস যে হ্যাঁ, আমি আমার ছেলেকে একবার দেখতে চাই, একবার জড়িয়ে ধরতে চাই, ওদেরকে বলুন আমার ছেলেকে একবার আনতে। তুই মা পারে না এমন কিছু হয় না, এমন কোনো কিছু নেই সংসারে যে মা যেটা পারে না। আর তুই জানিস না, তোর পিসির বাড়িতেই তো রাখা ছিল হয়তো, তো সেখানে গিয়ে তোর ছেলেকে একবার তুই দেখে আসতে পারতিস না? বা তাদেরকে বলে একবার ছেলেটাকে সামনে আনতে পারতিস না তুই? হ্যাঁ, তো ছেলে আনার ব্যাপারটাও তো কী ছিল রে? কী ছিল ওটা? তো ওদেরকে শাস্তি দেওয়ার জন্য, শায়েস্তা করার জন্য তুই তোর ছেলেকে তোর কাছে নিবি, এটা তুই ঠিক করেছিলি। কেননা যখন তোকে স্ট্রাইক দিয়েছিল তখনই তো তোর মাথা বিগড়ে গেছিলো যে এইবার তোমাদেরকে বা তোদেরকে আমি কিভাবে শাস্তি দিই, কিভাবে শায়েস্তা করি। দেখ, তোরা যাকে সব থেকে ভালোবাসিস, তোদের যেটা উইক পয়েন্ট, মানে আমার নারিকাটা ধন, সেই ছেলেকে তোদের কাছ থেকে ছিনিয়ে আনতে হয় কিভাবে, সেটাই আমি করব। ছেলে নিতে চেয়েছিলি? কোনো দিনও ছেলে নিতে চাসনি তুই, কেননা আমি এটা ভালোভাবে জানি, কোনো দিনও চাসনি। কার কাছে বলে রেখেছিলি সবটাই জানি, কিন্তু এখানে বলবো না। কোনো দিনও তুই তোর ছেলে নিতে চাসনি। ছেলে নিলে তুই আজকে যেইভাবে তোর লাইফটা লিড করছিস পারবি না করতে, একটা বাধা পড়ে যাবি। ছেলে নিলে একটা বাধা পড়ে যাবি, পারবি না এইভাবে স্বাধীনতাটা তুই পাবি না, উড়ে উড়ে বেড়াতে পারবি না। হ্যাঁ, সবাই খারাপ, তুই নিজে আগে ভালো হ। তুই নিজে আগে ভালো হলে দেখবি তোর আশেপাশে সবাই ভালো হয়ে গেছে। তোর প্রথম পক্ষের হাজব্যান্ড ভালো না, তোর দ্বিতীয় পক্ষের হাজব্যান্ড ভালো না, এ ভালো না, ও ভালো না, সে ভালো না। তুই এখন সবার নামে দোষ দিচ্ছিস যে তোকে এর সঙ্গে শুয়েছে, ওর সঙ্গে রিলেশন করিয়েছে। কেন এসছে এই কথাগুলো? কি কারণে এসছে? কোথার থেকে এসছে? তাকে ডাক, তাকে ডেকে বের কর। কে এনেছিল কথাগুলো? তোর এতগুলো বয়ফ্রেন্ড, সেগুলো কে এনেছিল? কথাগুলো জানলো কে? হ্যাঁ, যখন কন্ট্রোভার্সির মধ্যে ঢোকো, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করো, যখন তাদের কাছে নিজের মনের ভাব প্রকাশ করো, তাদের চ্যানেলে যাও, কমেন্ট করো, লাইভে কমেন্ট করো, তখন মনে পড়েনি না? তখন মনে পড়েনি যে আমি যে এইগুলো করছি, আমি যে তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাহলে এটা করাটা আমার ঠিক না, তাহলে আমাকে নিয়ে আরও বেশি কন্ট্রোভার্সি হবে, তাই না? আজকে তোমার এত বড় বড় কথা কেন আসছে বলো তো? কেননা তোমার ইউটিউবটা আছে, ফেস ভ্যালুটা আছে, সেখান থেকে তুমি ইনকামটা করছো, তার জন্য আজকে তোমার এত বড় বড় কথা আসছে। তোমার থেকে ঢের শিক্ষিত মেয়েরা চাকরি না পেয়ে বসে আছে। দেখো এসএসসি পরীক্ষার কি অবস্থা, এসএসসি দেওয়া ছেলেমেয়েরা কি অবস্থা তাদের। তারা 10 বছর চাকরি করার পরে তাদের সেই মাইনেগুলো ফেরত দিতে হবে। তাদের এক একটা পরিবারের কি অবস্থা। তাদের নখের যোগ্য? তুমি নখের যোগ্য না।
আজকে তোমার কেন এতটা তুমি মানে ইউটিউবে এতটা ফেস ভ্যালু কী করে হয়েছে? ওই যে তোমার প্রাক্তন হাজব্যান্ড, তার দিদি, সেখান থেকেই হয়েছে। নিজের যোগ্যতায় একটা চ্যানেল খুলতে, সেখান থেকে তুমি ভাইরাল হতে, তোমার ফেস ভ্যালু হতো, তবে বুঝতাম, তবে এনকারেজ করতাম। একটা সিঙ্গেল মাদাররা কী করতে পারে সেটা যদি করে দেখাতে, তবে বুঝতাম। হ্যাঁ, তোমার সঙ্গে সেই রাতে কি হয়েছে না না হয়েছে তুমি বলবে, আর সেটা বিশ্বাস করে নেবো, তাই না? বিশ্বাস করে নেবো। তোমার যা চোপা, তোমার যা মুখে মুখ, তোমার সঙ্গে অত কিছু হয়েছে, তুমি বললে আর বিশ্বাস করে নিলাম? কখনোই করবো না। যে নাকি নোরা নিয়ে বসে থাকো তুমি সারা রাত, নোরা নিয়ে বসে থাকো, হ্যাঁ, সে আবার তাকে আবার কেউ টর্চার করবে, এটা বিশ্বাস করা যায়? হ্যাঁ, আর কোনো হাজব্যান্ড যদি দেখে তার বউ ওই রকম ধরনের চ্যাটিং করেছে কারোর সঙ্গে, কোনো একটা বাইরের এই ফুকলা টাইপের ছেলের সঙ্গে, যে অসভ্য ইতর জঞ্জাল একটা ছেলের সঙ্গে, সরি, কোনো হাজব্যান্ডের মাথা ঠিক থাকবে না, কোনো হাজব্যান্ডের মাথা ঠিক থাকবে না। তোমাকে তো কিছু করেই নি। অন্য সমস্ত যদি হতো না, যারা সোশ্যাল মিডিয়াতে নেই, সন্দীপ হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে বলে তোমাকে কিছু করেনি, কিন্তু এটা যদি সোশ্যাল মিডিয়াতে নেই এমন কোনো পরিবারের মহিলা করতো, তাকে যে কী করতো তার ঠিক নেই, কী করতো তার ঠিক নেই। ওই লাল টুসটুস চেহারা দুদিনেই একদম মিয়ে যেত, পুষে যেত, বুঝেছো তো? তো চ্যাটাং চ্যাটাং কথাটা একটু কম বলো। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাজব্যান্ডরা কি করে, তাদের জামা কাপড় কিনে দিতে পারে কি পারে না, তাদের খাবার দিতে পারে কি পারে না, এইসব ব্যাপারে না একটু সাবধানে কথা বলবে, বুঝেছো তো? নিজে আগে ঠিক হও, নিজে কি করেছো, নিজের সেলফ রিয়েলাইজেশনটা করো, নিজে কি করেছো, তারপরে অন্যদেরকে বলতে আসবে। আবার বললাম যে যারা তোমাকে নিয়ে পজিটিভ বা নেগেটিভ সমালোচনা করছে, তারা তাদের সংসারে থেকেই করছে। তোমার মতন এইরকম না যে যাযাবরের জীবনযাপন করছে, স্বামী সংসার সব ছেড়ে দিয়ে নিজের ভুলকে স্বীকার করতে পারলে না, তো তারা ওই রকমটা করছে না, তারা তাদের ঘরে থেকেই করছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা। টাটা, ভালো থেকো।